সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। আজ আমরা আলোচনা করতে চাই মত প্রকাশের স্বাধীনতা এই বিষয়টি নিয়ে। সেই সঙ্গে কথা বলবো সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন, সেই বিষয় নিয়ে কথা বলবো। একই সঙ্গে আজকেই সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। এই বিষয়টি আজকে আলোচনায় উঠে আসবে। সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে যে উপজেলা নির্বাচন হলো সে বিষয়ে আমরা কথা বলতে চাই। অর্থনৈতিক নানা খুঁটিনাটি বিষয়ে আলোচনায় প্রাধান্য পাবে। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য চারজন অতিথি উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। এরপর রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আমার বাদিকে রয়েছেন ইকবাল সোবহান চৌধুরী, সম্পাদক ডেইলি অবজারভার ও চেয়ারম্যান ডিবিসি নিউজ। সবশেষ রয়েছেন ফখরুল ইমাম, সাবেক সংসদ সদস্য, প্রেসিডেন্ট মেম্বার, জাতীয় পার্টি। আপনার চারজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে। আর্টিকেল 19-এর একটি প্রতিবেদন এসেছে গত মঙ্গলবার। মত প্রকাশের স্বাধীনতায় বাংলাদেশের অবস্থা নাজুক। 161টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 128তম। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা তো বলছেন, নানা জায়গায় বলছেন, এই টক শোতে বলছেন, প্রেস ক্লাবের সামনে বলছেন, নানা জায়গায় বলছেন, আসলে বাধাটা কোথায়, প্রতিবন্ধকতা কোথায়? জি, আপনাকে ধন্যবাদ। আমার তিনজন সহযোগী আলোচক অত্যন্ত বরেণ্য ব্যক্তিত্ব, আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা দেখছেন অনুষ্ঠান তাদেরকেও আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। অসুবিধাটা আসলে পদ্ধতির, নিয়মের। সাংবিধানিকভাবে আমাদের রাষ্ট্রকে যাই বলা হোক না কেন, বিশ্ব সেই দাবিটাকে যথাযথ মনে করছে না। এটা গণতন্ত্রের জন্য তৈরি হয়েছে এই দেশটা, মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতার জন্য, মানুষের অধিকারের জন্য। কিন্তু বাংলাদেশ প্রকৃতি অর্থে এর থেকে যোজন যোজন দূরে চলে গেছে। সেটা যে আমরা শুধু বলছি এবং মানুষ বুঝতে পারছে, বা যারা লিখছেন, বলছেন, দেখছেন, তারাও বুঝতে পারছেন। সরকার যাই দাবি করুক না কেন, এই যে যেটা বললেন যে সূচকে আপনারা কতটা ক্রমান্বয়ে আমরা নিচের দিকে, আরও লজ্জাজনক হচ্ছে আমাদের এখানের গণমাধ্যমের একটা অতীত খুব অহংকার করার মতো জায়গা ছিল, একেবারে পাকিস্তান আমল থেকে, ভাষা আন্দোলন থেকে যারা লিখতেন, বলতেন, সেই জায়গাটা এখন মানে খুবই লজ্জাজনক একটা পর্যায়ে এসে আমরা দাঁড়াইছি। সেটা হচ্ছে সিস্টেমের কারণে। প্রকৃতি অর্থে এখানে একটা ফ্যাসিবাদের স্পষ্ট লক্ষণ এখন সামনে চলে এসছে। আমরা অনেকেই পিঠ বাঁচানোর জন্য কেউ একটু এগোচ্ছে, আবার পিছাচ্ছে, অথবা মনে করছে দেখি না কি হয়, কিন্তু আসলে সব কিছু গ্রাস করে ফেলেছে। বিরোধী পক্ষের যেসব একটা দুটো প্রতিষ্ঠান ছিল, পত্রিকা, মানে ইলেকট্রনিক্স মিডিয়া অথবা অন্যান্য প্রতিষ্ঠান ছিল, এগুলো মোটামুটি এখন বন্ধ হয়ে গেছে। তাদের সাংবাদিকরা কেউ নির্যাতন ভোগ করে মানে পিঠ বাঁচানোর জন্য দেশও ছেড়ে চলে গেছে। অসংখ্য এরকম উদাহরণ আছে। সেই জন্য এই দেশের ভবিষ্যৎ কি হবে, আজকের যে সূচকটা আপনার হাতে এসছে এবং একটু উল্লেখ করলেন, তাতে আমরা নিচের দিকে নামছি। এই অবস্থার পরিবর্তন যদি না হয়, তাহলে আজকে যারা মনে করছেন সরকারের সঙ্গে যারা কম বেশি সখ্যতা রেখে চলার চেষ্টা করছেন যে প্রতিষ্ঠানকে রক্ষা করা যায় কিনা, তো বেনজিরের ভূমিকার মধ্য দিয়ে বোঝা যাবে যে আসলে কোনো কিছু রক্ষা করা খুব কঠিন হবে। কারণ একটা পর্যায়ে গিয়ে যাদেরকে সার্ভিস দেবে তারাই বাঁচার জন্য তাদেরকে মানে ছাড়তে এক মুহূর্ত দেরি করবে না। এখন এই জায়গায় একটা পরিস্থিতি দেশে দাঁড়াইছে। সেজন্য আমার কাছে মনে হয় একদিক থেকে খারাপ মনে হলো, আরেক দিক থেকে ভালো। সেটি হচ্ছে যে সব কিছু একটা প্রান্তর সীমায় এসে পৌঁছে গেছে, অর্থাৎ পরিবর্তন খুব দ্রুতই ঘটবে। আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাসী, সেই লক্ষণ দেখা যাচ্ছে। জি, ফখরুল ইমাম, টিআইবি বলছে যে বাংলাদেশে সীমিত সংখ্যক মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে। এই সীমিত সংখ্যক আসলে কারা? ধন্যবাদ আপনাকে। আজকে এখানে আরো বিজ্ঞ আলোচক আছেন তিনজন,
তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে তো আমি এই সীমিত আকারটা, আমার কোনো ধারণা নেই সীমিত আকারটা কীরকম। কারণ ব্যাপার হলো যে আমরা এই স্বাধীনতার পর থেকেই কিন্তু গণমাধ্যম সেভাবে স্বাধীন ছিল না কোনো সময়। গণমাধ্যম একটা প্রেশারে ছিল সবসময়। গণমাধ্যমকে যে যে অবস্থায় মানে সরকার পরিচালনা করেছে, তারাই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এটা প্রত্যেক সময় আমরা দেখেছি কিছু না কিছু নিয়ন্ত্রিত হয়েছে। একবার তো সমস্ত পত্রিকাই বন্ধ হয়ে গেল। সুতরাং যে গণমাধ্যমটা আপনার এখনো চেষ্টা করছে, যেমন ধরেন কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের মতো একটা মানে একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান, সেখানে আপনার সাংবাদিকদের যাওয়া বন্ধ করে দিল। অবশ্য সাংবাদিকরার কাজই হচ্ছে ইনভেস্টিগেশন জার্নালিজম বলে একটা কথা আছে, সেটা কিন্তু আজকে পৃথিবীতে খুব প্রসার লাভ করছে। তা আপনি যাইতেই দিবেন না ব্যাংকের মধ্যে, তাহলে ইনভেস্টিগেশনটা হবে কিভাবে? এটা তো ওপেন বুক। ইভেন আমাদের যে বিচার বিভাগ, আমি গিয়েছি কয়েকদিন, বিচার বিভাগে কিন্তু জাজ সাহেবরা ওপেন করে, দরজা ওপেন করে বিচার করে। সুতরাং এটার মানে হলো এটা যে সবখানেই আপনার একটা যাওয়ার সুযোগ থাকবে। তো সেই সুযোগটা অনেকখানে নাই, বন্ধ হয়ে গেছে। আর আপনি বলছেন যে এখানে বেনজির সাহেবের কথা বলেছেন, তার সম্পত্তি ক্রোক হয় নাই, পাশাপাশি 33টা ব্যাংক অ্যাকাউন্ট ক্রোক হয়েছে। দেখেন কতগুলো দুঃসংবাদ এই সপ্তাহে এসছে। একটা হলো একজন সংসদ সদস্য মারা গেছেন খুব নির্মমভাবে। আরেকটা হলো IMF-এর প্রেসক্রিপশন কিন্তু আমরা ফলো করছি। এখন যারা এখানে অর্থনীতিবিদ আছেন বা বোঝেন বা প্রত্যেক দিন আপনার সংবাদপত্রে অর্থনীতির সম্বন্ধে কথা বলেন, তারা সবসময় বলছে যে বাংলাদেশ এখন অর্থনীতির ব্যাপারে নিজের কোনো মতামত নাই, IMF-এর মতামতে চলছে। সেই IMF আজকে তার থার্ড যে পেমেন্টটা সেটা বন্ধ করে দিয়েছে। 469 বিলিয়নের মতো হয় পার কোয়ার্টারে, সেই কোয়ার্টারটা বন্ধ করে দিয়েছে। তারা দেখতে চাচ্ছে বাজেট পর্যন্ত। আর বাজেটে কি দেখতে চাচ্ছে তা তো আমরা জানি না। তাদের যে প্রেসক্রিপশনগুলো ছিল সেগুলো বাজেটে আসছে কিনা সেটা দেখতে যাচ্ছে, নাকি কেন এটা করেছে বোঝা যায় না। কারণ আপনি জানেন এই যে পেমেন্টটা এখন এই ক্রাইসিস মুহূর্তে, এই আপনার বাজেটের সময় আপনি যদি এশিয়ান একটা ক্লিয়ারিং এজেন্সি আছে, সেখানে কিন্তু ফার্স্ট আমাদের চেকগুলা বা এলসিগুলা আপনার এইখানে রিটায়ার হয়। এইটাতে যদি আমরা পেমেন্টগুলো ঠিক মতো না করতে পারি তাহলে কিন্তু বড় সমস্যা হয়ে যাবে। জি, মাহমুদুর রহমান মান্না, আলোচনা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে। আপনার কাছে জানতে চাওয়া, টিএবি বলছে ব্যক্তির পরিচয় ভেদে আইনের প্রয়োগ অপপ্রয়োগ যাই হয় সেটা ব্যক্তির পরিচয় ভেদে হচ্ছে, এবং হয়রানি হামলা মামলা তো দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। মানে কি প্রশ্নটা কি? এটা হচ্ছেই হচ্ছে, এটা আপনাদের দাবির কথাই তো তারা এখন বলছে আর কি। তো এখন বিষয়টা আসলে মানে দেখেন, একটা কথা বলি যে শাহজাহান ওমরের কাহিনীটা আছে না, আপনি যা শাহজাহান ওমরকে দেখেন আর হাজার হাজার লোক যাদেরকে গ্রেপ্তার করলো, দেখবেন ব্যক্তি বিশেষে কত বড় পার্থক্য। উনি পলিটিকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন তো সব বাপ হয়ে গেল। আর এইদিকে যারা সরকারের এই সমস্ত ইয়ের মধ্যে প্রলোভনে বলেন, ভয়ে বলেন, যাতে বলেন, নতি স্বীকার করলো না, আত্মসমর্পণ করলো না, তাদের ব্যাপারে বিচার ঠিকই হচ্ছে এবং সাজাও হয়েছে অনেকের। আমি জানি না, আমার নিজের কথা বলতে হয়, 10 বছর আগে আমার নামে একটা মামলা দেওয়া হয়েছিল, দুটো মামলা দেওয়া হয়েছিল, কোনো এই আপনার কি বলে যে এই ডায়েরি টায়েরি করা হয়নি, মানে আপনার কি বলে মামলা রুজু করা হয়নি, শুধুমাত্র একটা নোট করা হয়েছিল। তখন আমার পাসপোর্ট রেখে দিয়েছে, 10 বছর হয়ে গেছে। আমাকে ছেড়ে দিতে হয়েছে 2 বছর পর, আমি অ্যাপিল করে বেরিয়েছি। এতদিন পর্যন্ত আমার পাসপোর্ট নেই, কিন্তু অনেকের পাসপোর্ট আছে এবং অনেকের পাসপোর্ট নিয়ে বহু কাহিনী আছে, কয়েকটা করে পাসপোর্ট আছে, দিচ্ছে না। আমি অ্যাপ্লাই করেছি পাসপোর্টের জন্য, পাসপোর্টে ফেরত দেন, তাও আমি পার্মানেন্টলি চাইনি। বলেছি যে আমার হেলথ কন্ডিশনের কারণে আমার ছেলেমেয়ে বাইরে আছে, তাদের দেখতে যাবো, সে যে আমার পাসপোর্টটা 3 মাসের জন্য দেওয়া হয়েছে, আমি যদি ঘুরে এসে আবার তো জমা দেবো আমি, তাও দেওয়া হয়নি। তো বিচার মানে ব্যক্তি বিশেষে এই ডিফারেন্সটা খালি এইখানে দেখছেন সেরকম না। ওটা যদি বলেন তো তাইলে মানে খোদ ধরে আমি যদি বেগম জিয়ার কথা বলি, বেগম জিয়া চিকিৎসা পাবেন না, আর কনভিক্টেড লোক চিকিৎসা পেয়েছে। তো মত প্রকাশের স্বাধীনতা মানে কী রকম জিনিস?
এই যে আপনি উদাহরণ হিসেবে আসছেন, সেটা অবশ্য পরে আমরা আলোচনায় যাব। একজন পুলিশ প্রধান আর একজন আর্মি চিফ, কত বড় ডিসগ্রেস এই দেশের জন্যে, যে মানে প্রধান দুটো বাহিনী বলেন, তাদের চিফরা স্যাংশন খেয়েছে, একটা জবাব দিতে পেরেছে কেউ? কিন্তু যখন বেনজির আহমেদের নামে সমস্ত কাহিনী প্রকাশিত হয়ে পত্রিকায় এলো, অন্য কিছু হলো, যেভাবেই আসুক না কেন, সেটা ডিফেন্ড করবার সমস্ত সময় তিনি পেয়েছেন, কিন্তু বাকিদের কথা তো শোনা হয়নি। আজকে আমি দেখলাম যে দুদকের কোনো একজন কর্মকর্তা, উনি এটা তদন্ত রিপোর্ট দিয়েছেন, তার ভিত্তি তার এগুলো সব জব্দ করা হলো। এই তদন্ত রিপোর্ট অন্যদের বেলা তো দিতে হয়নি। আমি তো অন্য অনেক নেতাদের বেলা দেখেছি যে অভিযোগ হওয়ার সাথে সাথে জেলে ভরা হয়েছে, সম্পত্তি ক্রোক করা হয়েছে, বিভিন্ন কাজ করা হয়েছে। এই জন্য আমি বলছি, ধরেন কথা বলবার কথা বললেন না, এখন আপনি পারমিশন ছাড়া কোনো সভা করতে পারবেন? কেন আমাকে পারমিশন নিতে হবে? পুলিশের পারমিশন নিতে হবে কেন? আমি সবসময়ই বলি, আমার চাইতে পুলিশের একজন থানার ওসি বেশি বিবেচনা করার ক্ষমতা রাখেন যে এই জায়গায় সভা করা যৌক্তিক কি যৌক্তিক নয়, নিরাপদ কি নিরাপদ নয়, আমাদের দেশের সিকিউরিটি মানে ওসি আমার চাইতে ভালো বোঝেন। এটা কোন ধরনের কথা? তারপরে আমি আরেকবার দেখেছি, এই যে 12 দলীয় একটা জোট আছে, তারা একটা সমাবেশ ঠিকঠাক মানববন্ধন করেছিলেন। ওরা ভারতীয় পণ্য বর্জন করার আন্দোলনে আছেন। ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন একটা আন্দোলন হয় কি না, সেটা তার যৌক্তিক পরিণতিতে পৌঁছাবে কি পৌঁছাবে না, ওগুলো অন্য কথা, আমরা এই কল দিই নাই। কিন্তু ওরা যখন ডেকেছে, ওরা লাইন করে দাঁড়িয়েছে, ব্যানারটার সামনে নিয়েছে, পুলিশে ব্যানার কেড়ে নিয়েছে। এরা বলেছে কী ব্যাপার, লাঠি পেটাও করেছে, কেন আমাদের উপর আঘাত করা হচ্ছে? আমরা তো সরকারের বিরুদ্ধে কিছু বলছি না। পুলিশের ওই কর্মকর্তা বা যারা লাঠি দিয়ে পিটিয়েছে, তারা বলেছে যে না, ভারতের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না। ওরা কাদের পুলিশ? তো মানে বাক স্বাধীনতা কোন জায়গায় আছে? অথচ সরকারি দলের নেতা, মন্ত্রী, এমপি কি বলছেন না, যা ইচ্ছা তাই বলছেন। এই যে একটা এমপি মারা গেল কলকাতাতে, মানে আশ্চর্য কথা, ইন্টারপোলে তার নামে ওয়ারেন্ট আছে, আপনি তো নমিনেশন দিয়েছেন তাকে, তার ব্যাপার ডিফেন্ড করছেন, তার জনপ্রিয়তা দেখে আমরা তাকে নমিনেশন দিয়েছি। গত 3টে ইলেকশন, কোন ইলেকশনে কি কোনো ভোট হয়েছে? এবং সেটা দিয়ে আবার জনপ্রিয়তা যাচাই করা বলছে, তাকে দেওয়া হলো। এখন কি দেখো, তার কত লজ্জাজনক, খালি না জঘন্য কাণ্ড সেখানে হয়েছে। ইন্ডিয়ান জার্নালিস্টরা সব প্রকাশ করেছে কি কি হয়েছে। আমাদের এখানে পুলিশ বিভাগ বলছে যে ওদের মানে ভারতীয় সাংবাদিকদের রিপোর্ট অনুযায়ী আমাদের এইখানে অতিকথন করা হচ্ছে। মানে কি ধরনের কথা হলো? তার মানে বাক স্বাধীনতার কথা যে বলছেন, কিছু না, ওনারা যেরকম পছন্দ করবেন ওই রকম বলেন তো ঠিক আছে, না হলে ঠিক নেই। জি, ইকবাল সামান চৌধুরী, দীর্ঘদিন ধরে সাংবাদিকদের অধিকার, গণমাধ্যমের অধিকার নিয়ে আপনি কাজ করছেন। আপনার কাছে একই বিষয়ে জানতে চাওয়া, এই রিপোর্টের প্রেক্ষাপটে যে সবচেয়ে খারাপ পরিস্থিতি সাংবাদিকদের কাজ করার স্বাধীনতার ক্ষেত্রে, এটা রিপোর্ট বলছে, আপনার অভিজ্ঞতা কি বলে? দেখুন, আমাদের মত প্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা দীর্ঘদিন থেকেই পর্যায়ক্রমেই সংকুচিত হচ্ছে। এই সংকুচিত হওয়ার পেছনে সবচেয়ে বড় যেটি কারণ, সেটি হলো সমাজে, বিশেষ করে যারা রাজনীতিতে আছেন, দেশ পরিচালনা করেন, আগামী দিনে দেশ পরিচালনা করতে যাবেন, এই সকল ক্ষেত্রে একটা সহিষ্ণুতার অভাব। কেউ এখন স্বাধীনভাবে কোনো বক্তব্য গ্রহণ করতে প্রস্তুত নেই। এবং যে কারণের জন্যে আজকে ধরুন আমাদের সব কিছুর মাথা তো হলো রাজনীতি। সেই রাজনীতিতে যখন অবক্ষয় হয়, তখন সেটা শুধু, এই অবক্ষয়টা শুধু যে সরকারি দল দায়ী তা নয়, সেখানে সকল দলরাই বিভিন্নভাবে তারা কিন্তু এটার সাথে জড়িত, অর্থাৎ দায়ী। এবং এই রাজনীতির যে নীতি নৈতিকতা বিবর্জিত রাজনীতি এবং এক ধরনের স্বেচ্ছাচারিতা এবং দুর্বৃত্তায়নের রাজনীতি, এগুলির কথাগুলো দীর্ঘদিন থেকেই আমরা শুনছি, বলছি, লিখছি। সেই রাজনীতিতে মত প্রকাশের স্বাধীনতা কতটুকু থাকবে? কারণ মত প্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা তো একটি বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। সার্বিকভাবে যেখানে মত প্রকাশের স্বাধীনতার পরিবেশ থাকবে, সেখানে মত প্রকাশ হবে। যেখানে রাজনৈতিক একটা
সাংবিধানিক বা ইনস্টিটিউশনালাইজড থাকবে, সেখানে কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা থাকবে। এবং এই স্বাধীনতার কথা যদি বলেন, তাহলে দীর্ঘদিন থেকে কিন্তু এই স্বাধীনতা সংকুচিত করা হচ্ছে। আমরা মিলিটারি শাসন দেখেছি, আমরা স্বৈরাচারী শাসন দেখেছি, এবং আমরা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায়ও যে এই মত প্রকাশের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ, সেগুলো আমরা দেখছি। এবং আপনি দেখুন যে সরকারি দল বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করতে চায়, এটা তো চিরাচরিত চরিত্র, সব সরকারি দলই নিয়ন্ত্রণ করতে চায়। বিরোধী দল যে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায়, সেটার একটা প্রমাণ যে একসময় বিএনপি বলে দিলেন যে দুটো প্রতিষ্ঠানকে তারা তাদের সংবাদ কভার করতে দেবেন না, বয়কট করলেন। এর আগে তো আওয়ামী লীগ অফিসে হ্যাঁ, তো এই যে মানে শুধুমাত্র আমি সরকারি দলই বলবো না, আমি বলবো যে বিরোধী দলের মধ্যেও যে এই অসহিষ্ণুতা, এই সব কিছু মিলেই কিন্তু আজকে সংবাদপত্রের গণমাধ্যমের উপরে এবং মত প্রকাশের স্বাধীনতার উপরে কিন্তু চাপ সৃষ্টি হচ্ছে। তবে আর্টিকেল 19 বা আমাদের টিআইবি, তারা বিভিন্ন সময়ে তারা এই সার্টিফিকেটগুলো দেওয়ার চেষ্টা করেন। তার কতটুকু বস্তুনিষ্ঠভাবে তারা করছেন সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ। তবে আমি একসাথে এটা কথা বলবো না যে আমাদের এখানে পুরোপুরি স্বাধীনতা আছে, সে কথা কিন্তু আমরা সাংবাদিকরা কখনো বলি না। আমরা সব সময় কিন্তু, তবে আমাদের এখানে কেন, আজকে দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা, তারা গাজার পক্ষে, ইসরায়েলিদের বিপক্ষে তারা সমাবেশ করছিল, সেখানে পুলিশ দিয়ে পিটিয়ে তাদের বন্ধ করে দেওয়া হয়েছে। তো তাদেরকে গ্রেপ্তারও করা হচ্ছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র তো আজকে যেখানে গণতন্ত্র অবাধ বলে আমরা মনে করি, সেখানে কিন্তু আজকে মত প্রকাশের স্বাধীনতার সংকুচিত হচ্ছে। বিশ্বব্যাপী কিন্তু আজকে এক ধরনের অস্থিরতা, বিভিন্ন জায়গায় দেখুন যুদ্ধ অবস্থা চলছে, গাজাতে চলছে, ইউক্রেনে চলছে, বিভিন্ন জায়গায় চলছে। আজকে এই সব পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে আমাদের বিশ্ব যত অস্থিরতা দিকে যাচ্ছে, রাষ্ট্রগুলোও কিন্তু বিভিন্নভাবে তারাও কিন্তু সেখানে তাদের সেই অস্থিরতা বিরাজ করছে, এবং এইসব কারণের জন্য কিন্তু আজকে গণমাধ্যমের উপরে চাপটাও কিন্তু বেশি। পাশাপাশি আমরা দেখব আমাদের গণমাধ্যমের যে মালিকানা, এই গণমাধ্যমের মালিকানাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। এখানে গণমাধ্যমের মালিকানার মধ্যে রাজনৈতিক মালিকানা আছে, এখানে কর্পোরেট গ্রুপ আছে, এখানে কালো টাকার ব্যবসায়ী যারা, তাদের পুঁজি আছে, এবং সব কিছু মিলিয়ে কিন্তু এখানে যে নিয়ন্ত্রণ, শুধুমাত্র যে সরকার নিয়ন্ত্রণ করছে তা নয়, এখানে কিন্তু বিভিন্ন পুঁজির মালিকরা তাদের ব্যক্তি স্বার্থ, তাদের গোষ্ঠী স্বার্থ, তাদের রাজনৈতিক স্বার্থ, এমনকি তাদের ব্যবসায়িক স্বার্থও কিন্তু আজকে কাজ করছে। আজকের থেকে ধরুন 40 বছর 50 বছর আগে সংবাদপত্রের মালিকানা কাদের হাতে ছিল, বা এখন যে নূতনভাবে যে গণমাধ্যম বিস্তৃতি লাভ করছে, সেখানে দেখুন কারা কারা মালিক হচ্ছে। এবং এই মালিকানার কারণের জন্য কিন্তু এখন সাংবাদিক সমাজও কিন্তু আজকে মানে অনেকটাই নিয়ন্ত্রণের মুখোমুখি তারা। পাশাপাশি আরেকটা দেখুন, আমি এখানে বলতে চাই, আমি নিজে যেহেতু সাংবাদিক ইউনিয়নে আমি ছিলাম, 1990 পর্যন্ত আমরা সাংবাদিকরা কিন্তু ঐক্যবদ্ধ ছিলাম, এবং আমাদের রাজনৈতিক যার যার রাজনৈতিক আদর্শ থাকা সত্ত্বেও কিন্তু একটি পতাকা তলে, একটি প্ল্যাটফর্মে আমরা ছিলাম, এবং সাংবাদিকদের আন্দোলন, রুটি রুজির আন্দোলন করেছি। জাতীয় ইস্যুতে আমরা আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার কথা পেরেছিলাম। 1990-তে যে গণ আন্দোলন হয়েছিল স্বৈরাচার বিরোধী, সেখানে কিন্তু সাংবাদিকরা ঐক্যবদ্ধ আন্দোলন করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে 1991 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো, তখন আমাদের ইউনিয়নকে ভেঙে দেওয়া হলো, এবং এই ভেঙে দেওয়ার কারণের জন্য আজকে কিন্তু সাংবাদিকরা আমরা ঐক্যবদ্ধভাবে
আমাদের রুটি রুজির আন্দোলনেও যেমনিভাবে আমরা দুর্বল হয়ে পড়েছি, আমাদের জাতীয় ইস্যুতেও আমাদের মত প্রকাশের স্বাধীনতা বলুন, গণমাধ্যমের স্বাধীনতাকে সমুন্নত রাখতেও কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ভূমিকা পালন করতে পারছি না। সম্ভব হচ্ছে না। জি, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএসআরএম গণতন্ত্র এখন। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। শামসুজ্জামান দুদু, আপনার কাছে যেতে চাই। ক্ষমতার অপব্যবহার ও স্বজন প্রীতি সহ ব্যাপক দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেই সঙ্গে বহুল আলোচিত তার দুই ভাই হারিস জোসেফ সহ পরিবারের নিকটাত্মীয়রা এই নিষেধাজ্ঞার আওতায়। আজকে বলতে গতকালকে বৃহস্পতিবার বেনজির আহমেদ, সাবেক আইজিপি, তার সম্পদ ক্রোকেরও আদেশ দিয়েছে। একটা বার্তাগুলি কি যাচ্ছে? আজিজ সাহেবেরটা তো দিছে, আমরা জানতে পারলাম আমেরিকার মাধ্যমে, তাই না? আর ওই যে বেনজির সাহেবেরটা একটা পত্রিকা মারফত আমরা জানতে পারলাম, সরকার মারফতে কিন্তু জানলাম না। আমাদের এখানে 3 টার্ম 4 টার্মে চলছে, সরি। তো সরকারের মাধ্যমে যদি জানতাম যে আমাদের আজকের এই সরকার, যে এই লোকটা এত সম্পত্তির অধিকারী হয়েছে, এত অর্থের অধিকারী হয়েছে, বেনজির সাহেব, আজকে কোর্টের মাধ্যমে তাকে করা হলো, সব ক্রোক করার বলা হলো। তো এই বেনজির সাহেবই তো বিরোধী দলের নেতা কর্মীদেরকে ক্রস ফায়ারের নিখোঁজ করা, এই সরকারের একটা পিলার বলা যায়। এই সরকারি ক্ষমতায় আনা বা টিকিয়ে রাখা, তার সঙ্গে বর্তমান সরকার যে আচরণ করছে এখন, সে এই সরকারকে দিছে, সরকার এই চেয়ারগুলোতে বসছে, এখন তার সঙ্গে আছে বিরোধী দল তার উপরে করতে পারে, যে তার নেতা কর্মী, এই যে আমাদের ইলিয়াস আলী আজ পর্যন্ত ফিরে আসেনি। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এরকম একটা প্রধান ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক নিখোঁজ হয়ে গেছে, তার পরিবারও প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিল, প্রধানমন্ত্রীও আশ্বস্ত করেছিলেন যে ফিরে আসবে, কিন্তু আসে নাই। তো আজকে এখানে একটা বার্তা আছে, কিন্তু যারা এই সরকারের সঙ্গে তাল দিয়ে যাচ্ছে, নির্বাচনে কেউ যায় না। এই যে এখন নির্বাচন হচ্ছে, তথাকথিত নির্বাচন বলবো, নির্বাচন কি এটা এতটাই ধ্বংস করে দিয়েছে যে এই ভূভারতে এটা কখনো ঘটে নাই। নির্বাচন ধর্মীয় উৎসবের মতো ছিল, একেবারে ঘরে ঘরে একটা উৎসব পড়ে যেত নির্বাচন। এখন আমি সেদিন আমার কাছে কয়েকটা ছবি আসছে, কুকুর বিড়ালে সব শুয়ে টুয়ে রয়েছে, আবার আনসাররা খাবার টাবার রান্না করায় ব্যস্ত, আবার ওই রিটার্নিং অফিসারও পার্টি বেডে শুয়ে রয়েছে, কারণ ভোটার নাই, একজনও নাই, দুইজনও নাই। তো এই যে পরিস্থিতি, আর আজিজ সাহেবের লোকের সামনে বলাও তো লজ্জার ব্যাপার। সব ভাই আসতে হয় খুনি, লুটেরা, আর নাহলে ভুল তথ্য দিয়ে পাসপোর্ট বানানো, এইসব এখন সামনে চলে আসছে। আবার এখনো দেখেন না ওই ভদ্রলোক যেভাবে, যিনি জাতির একটা লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। একটু আগে আমাদের ইকবাল ভাই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, রাজনীতির যে উচ্ছন্নে যাওয়া, ধ্বংস হওয়ার, উনি প্রধানমন্ত্রী এবং এই সরকারকে সম্বন্ধে যদি বলে থাকেন ধ্বংস এই সরকার করে দিয়েছে রাজনীতি, তাহলে আমি তাকে ধন্যবাদ দেব। যে রাজনীতির বলে কিছু নেই, এখন রাজনীতি থাকলে একটা প্রতিবাদ থাকতো, সেটা ধ্বংস করে দিয়েছে এই সরকার। দাঁড়াতে পারবেন না আপনি কোনো জায়গায়, মনে হবে যেন এটা ভারতের পুলিশ। তাও বা ভারতে গেল একজন এমপির, এরা এখানে আরেক লজ্জার। এমন কোনো কুকর্ম নাই এই লোকটা করেনি। আমার চুয়াডাঙ্গার পাশে ঝিনাদার,
মানে কুকর্ম নাই যেটা করে নাই, সেই কুকর্মের কারণেই এই সম্ভবত মনে হচ্ছে তাকে জীবন দিতে হয়েছে। সংসদের মাননীয় সংসদ সদস্য, এই যদি মাননীয় হয় তাহলে রাষ্ট্র এবং জাতি কোন পর্যায়ে আছে? সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এখন লজ্জা এবং মানে সব থেকে অপকর্মের চূড়ান্ত পর্যায়ে চলে আসছে। এই যে আপনি গণমাধ্যমের কথা বললেন না, গণমাধ্যমের কর্মীদেরকে একটা সরকার জুতো পালিশ করেছে সাংবাদিকদের। সাংবাদিকরা মাথার তাজ, এই দেশে অহংকার করার মতো, কিন্তু একটা সরকার সমস্ত সংবাদপত্র বাতিল করে 4টা পর্যন্ত রাখছিল। এটি হচ্ছে রাজনীতির বিষয়, হচ্ছে যে আমি যদি তার পক্ষে না থাকি তাহলে আমি ওই কথাটা গোপন করে যাব, যত খারাপ কথা হোক না কেন। 72-75-এর মধ্যে এই ঘটনা, সকল তো সংবাদপত্র বাতিল করা হয়েছে, সকল রাজনৈতিক দল বাতিল করা হয়েছে, একটা নতুন রাজনৈতিক দল আনা হয়েছে, এক দল এক ব্যক্তি। তো সেই জন্যে আজকে বাংলাদেশের যে জায়গায় এসে দাঁড়াইছি, শুরু এবং শেষের যে এখানে শেষ বলছে এই কারণে যে গণতন্ত্র একসময় বিপদাপন্ন হয়ে গেছিল, মাঝে একটু উকিঝুঁকি মারছিল, কিন্তু এখন যে জায়গাটা আসছে, আপনি এটা ধারণা করতে পারেন বেগম খালেদা জিয়ার মতো বাংলাদেশে শুধু না সারা বিশ্বে যিনি উদাহরণ, 6টি বছর আপনাকে কারাগারে অন্তদিন রাখা হয়েছে তথাকথিত যে টাকার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। আর এখন তো কোনো ব্যাংকই নাই, দুর্নীতি এমন একটা পর্যায়ে রয়েছে কোনো ব্যাংকই নাই, মানে ভয়ঙ্কর একটা। এখন বিদেশিরা সাহায্য করতে চাচ্ছে না, ওয়াদা করছিল যেসব টাকার তারাও দিতে চাচ্ছে না, আমাদের মুন্সি সাহেব যেটা বললেন। তো এখন আপনি ব্যাংকের কি অবস্থা, সেখানে গণমাধ্যমের কর্মী যাবে না, চোর ডাকাত খুনি লুটেরা ওই ঋণ খেলাফি এরা ঢুকতে পারবে, এদের নিষেধাজ্ঞা নেই, কিন্তু সাংবাদিকরা যেতে পারবে না, সোহন ভাই যেতে পারবে না। কারণ হচ্ছে যদি দেখে ফেলে লিখে ফেলে কি ঘটনা। সেই জন্য আমার কাছে যেটা মনে হয়, ওই যেটা উনি বললেন যে সব জায়গায় প্রবেশাধিকার আছে, যেখানে এই লুটপাট তন্ত্র আছে সেখানে আপনি মানে জবাবদিহিতার আওতায় যেতে না আনতে পারে। জবাবদিহিতার কথা আপনি বলছেন যে সরকারের পিলার স্পেসিফিক একজনকে বলছেন, তো যদি এই যে তার সম্পত্তি ক্রোকের বিষয়টা, এটা তো আইনের শাসনের কি অংশ না? এটা কি উদাহরণ না? এটা সরকার তো তাকে ধরে নাই। বিএনপির বাড়ির মধ্যে ঢুকে গিয়ে ছেলের না বলে বাপের ধরে, না তার বোধ ধরে, না ভাইয়ের ধরে, নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করলে বলে দেখি কি কেস দেওয়া যায়। আর এটা তো সরকার এইকে খুঁজে বের করে নাই, একটা পত্রিকা খুঁজে বের করছে। সরকারের সদিচ্ছা ছাড়াই সাবেক আইজিপি কোথায় কার বলে সম্ভব? কোনো সদিচ্ছা টদিচ্ছা লাগে না, ওদের কি ঘটনা ছিল তারা সেই কারণে লিখছে। এটা সদিচ্ছার কথা নিয়ে আসছেন কেন? সরকারের আবার আপনি দিতে চাচ্ছেন কেন? একেই তো এতদিন পুষছে, এরই তো ঘাড়ের উপর দাঁড়াইছে, কিন্তু তাও বোঝে নাই যে এই লোকটা কেমন। একটা পত্রিকা বুঝছে, তাদের তো হাতের কলম কেড়ে নিয়েছে, সেখান থেকে লিখছে, যে লিখুক সেখান থেকে। সরকারের কোনো কৃতিত্ব নেই, সরকার কোনো কেস দেয় নাই, বাধ্য হয়ে এখন দিচ্ছে। এই যেমন মিস্টার আজিজ যত অকর্ম সব করছে, আমেরিকার খারাপ ভালো মন্দ আমরা সাম্রাজ্যবাদ বলে স্লোগান দিছি, কিন্তু তারা সেই আমেরিকায় যখন বলে তখন দেখা যায় যে তার এক ভয় খুনি, এক ভয় লুটেরা, তিনিও আবার এমন একটা জিনিস বটে। ওরা বলার পরে কিন্তু এটা সরকার বলে না। বুঝতে পারছি। ফখরুল ইমাম, রাজনৈতিকভাবে ব্যবহারের কারণে এই বাহিনী প্রধানদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক, এগুলি বিরোধীদের অভিযোগ আসছে। আসলে এটা কতটা মানে প্রচারণা আর কতটা বাস্তবতার সঙ্গে মিল দেখছেন? আমার কাছে খুব অবাক লেগেছে ব্যাপারটা। দেখেন, উনি জেনারেল আজিজ 21 সালের জুন মাসে রিটায়ার করেছে, 22, 23, 24, এবং যে অপরাধগুলো করেছে তখন করেছে, তারপরে অপরাধ করার তার সুযোগ ছিল না। তখনই আমরা জানতাম যে এই শামসুজ্জামান দুদু সাহেব যেটা বললেন, তার ভাইয়ের চরিত্র কিন্তু তখনই সবাই বাংলাদেশে জানতো। উনি নেপোটিজম থেকে আরম্ভ করা এটাই ওনাকে বেশি ধরেছে।
আমার কাছে খুব আশ্চর্য লেগেছে যে এটা কোনো বার্তা মনে হচ্ছে আমার কাছে, যে 3 বছর পর হঠাৎ করে মার্কিন প্রশাসন ওই প্রত্যেকদিন যে মিথার মালুর কি ম্যাথু মিলার জি ম্যাথু মিলার যে বক্তব্যে, কারণ আপনার দেখা যায় যে কারো যদি আপনার ওই ভিসা নিষেধাজ্ঞা আসে তো এমনি চলে আসবে, যে লোকটা জানে, যে লোকটার কাছে আসবে তার কাছে আসবে। এটা কিন্তু আমরা বহুবার শুনেছি। একবার আপনি জানেন যে পিটার হাক্স এখানে আসার পরে সবাই শুনলাম যে সাংঘাতিকভাবে এটা প্রয়োগ করা হবে, তখন ইয়ের থেকে বললো যে না, যে জানবে, এটা খুব গোপন বিষয়, যে জানবে সেই জানবে, তাকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে দেখতেছেন আপনি যে একদম স্টেট ডিপার্টমেন্ট থেকে একটা লোকের নাম বলে, আর সেটা কে, সে জেনারেল আমাদের চিফ অফ স্টাফ ছিল। পাশাপাশি একই ঘটনায় আপনার বেনজির সাহেব পুলিশ প্রধান, কি মনে করেন আপনি? পুলিশ প্রধান আর আর্মি চিফকে সময়ের কালটা বাদ দিয়ে এখানে নিয়ে এসছে। আচ্ছা, তো এটা একটা বার্তা আমার মনে হয় যে দিতে চাচ্ছে। এরপরে আপনি জানেন যে ডোনাল্ড লু এসেছিল, তিনি অনেক রকম কথা বলেছেন নতুনভাবে আমরা এই সরকারের সঙ্গে বন্ধুত্ব করতে চাই। আরেকবার বলছে না, আমাদের কোনো দৃষ্টিভঙ্গি বদলায় নাই। আরেকবার বলছে যে আমরা ওই ইন্ডিয়ার চোখ দিয়ে আমরা কিন্তু বাংলাদেশকে দেখি না, এটা একটা ভুল কথা। তো এগুলো সব মিলে আমার মনে হয় যে এর পাশে যোগ হয়েছে অর্থনীতি। অর্থনীতিটা আপনি রাজনীতিটা ম্যানেজ করতে পারলেও অর্থনীতি চ্যালেঞ্জ যেটা আসতেছে এবং যেটা এসেছে অলরেডি, সেটা আপনার কিন্তু চ্যালেঞ্জটা মানে মেটানো খুবই কষ্টকর। আমি জানি না ওরা কীভাবে চ্যালেঞ্জ এটা মিট করবে, কারণ যেসব সংস্থার থেকে ওনাদের পাওয়ার কথা ছিল টাকা পয়সা, চায়না গভর্নমেন্টের পাওয়ার কথা ছিল, সেটা এখনও ঝুলে আছে, পায় নাই। আপনার এখন চাইনিজ গভর্নমেন্ট বলছে আমার কাছে ডলার নাই, বাংলাদেশ বলছে যে টাকায় ব্যবসা করো, ইন্ডিয়ার সঙ্গে রুপির ব্যবসা হচ্ছে। সুতরাং এই যেগুলো হয়ে আসতেছে, আস্তে আস্তে কিন্তু এটা খুব সংকুচিত হয়ে আসছে। এই যে আপনার এই আপনার প্যারামিটার এত মারাত্মকভাবে আঘাত করছে যে যেখানে আপনার অ্যাক্সেসটা খুব কম, কোনো কিছু করার অ্যাক্সেসটা খুবই কম। তো সুতরাং এইখানে আমার মনে হয় যে এটা খুব একটা এমন জায়গায় যাচ্ছে যেটা আসলেও সরকার খুব বিপদগ্রস্ত হয়ে যাবে বলে মনে হচ্ছে আমার কাছে। জি, মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে একই বিষয়ে জানতে চাই। দুইটা ঘটনা, বেনজির আহমেদ এবং জেনারেল আজিজ, সে বার্তাটা কি? এটা না খুব ডিফিকাল্ট বলা। ডিফিকাল্ট কেন বলছি, যে ধরেন আমি যদি আমেরিকানদের ধরি প্রথম, বিকজ এই যে এক্স চিফ অফ স্টাফের উপরে যেটা এম্বার্গো বলেন বা রেস্ট্রিকশন বলেন, সেটা আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট দিয়েছে। এরা ওই উনি বললেন না ইমাম ভাই, ডোনাল্ড এসে বলছে আমরা আগের জায়গাতেই আছি, আগের দৃষ্টিতেই দেখছি বাংলাদেশকে। তার মানে বাংলাদেশ ভোট চুরি করেছে, বাংলাদেশে মানবাধিকার নাই, এগুলো সব আলোচনাই আছে। তবু আপনাদের সাথে আমরা নতুন করে সম্পর্ক করতে চাই। আপনি চোর, কিন্তু তবু আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। এই বিষয় বোঝা আমার জন্য খুব সহজ নয়। আর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি হয় কি, ধরেন এইখানে তো কোনো নীতি নৈতিকতা থাকে না। আলটিমেটলি প্রত্যেক দেশই নিজের স্বার্থ দেখে। বাংলাদেশের ব্যাপারে হঠাৎ করে, যেমন ধরেন এই যে চিফ অফ স্টাফের উপরে, মানে আজিজ আহমেদ সাহেবের উপরে এই ইম্পোজিশনটা কারো তো বিবেচনার মধ্যেই ছিল না, কেউ ভাবেও নেই এরকম একটা হবে, কিন্তু হলো। এটার পেছনে কোনো পলিটিক্স আছে? এইটাই হলো বড় প্রশ্ন। আওয়ামী লীগ তো তাই বলছে যে এটা রাজনৈতিক কোনো কারণ থাকতে পারে। রাজনৈতিক কারণ কি বলাই তো হচ্ছে, তার ভাইকে যিনি শীর্ষ সন্ত্রাসী ছিলেন, যার নামে মার্ডার কেস ছিল, আর অনেক রকম অপরাধের ব্যাপার ছিল, তাকে জেল থেকে বেরোবার ব্যাপারে প্রেসিডেন্সিয়াল পার্ডন করেছেন আপনি। হাউ ক্যান ইউ অ্যাভয়েড দ্যাট রেসপন্সিবিলিটি? এটা তো পারবেন না আপনি। সরকার মানে এই ব্যাপারে একদম লাজবাব কথাই বলছেন না তারা। আজিজ আহমদ সাহেব তারা কথা বলেনি। এই যে প্রশ্নটা করছে না কেউ যে যারা প্রায় সব কিছু দিয়ে সরকারকে রক্ষা করলো, তাদের পক্ষে সরকার দাঁড়াচ্ছে না। তো সরকার দাঁড়াবার উপায় তো নেই। সরকার দাঁড়াবে কেমনে? ইতিমধ্যে সরকার ডকে উঠে গেছে, কাঠগড়ে উঠে গেছে, ফর্মালি না উঠুক, কিন্তু মানুষের বিবেচনার মধ্যে থেকে এসে গেছে
যে এই ভদ্রলোক যে এগুলো করেছেন এটা তো জানা কথা। আমেরিকা যখন এই পানিশমেন্ট দিল তার সাথে সাথে স্বীকৃত হলো যে 2018 নির্বাচনে এই জালিয়াতি করা হয়েছে এবং আর্মি আন্ডার হিজ লিডারশিপ অ্যাজ এন ইনস্টিটিউশন এটা করেছে। মানে এটা কিন্তু আপনি ন্যাচারালি একটা ইনফার করতে পারেন, এটা থেকে তাই হবে, না হলে আর কি পুরা আর্মির ইনস্টিটিউশনের উপর একটা স্কার হয়েছে। এটা বোঝাবেন কি দিয়ে আপনি? আপনি এটা চাপাবাজি করে কিছু করতে পারবেন, গভর্নমেন্ট কিচ্ছু বলতে পারে নাই। আর এই দিকে যদি আপনি বেনজির আহমেদের ব্যাপার দেখেন, এটা আমার কাছে খুবই সারপ্রাইজিং ঠিক বলবো না, এটাই তো হয়ে আসছে দেশে। ওনার নামে যখন পত্রিকাতে রিপোর্ট বেরোলো, সুমোটো কোর্ট কোনো রায় দিতে পারতো না, পারতো অবশ্যই, বহু ক্ষেত্রে দিয়েছে। এক সময় তো সুপ্রিম কোর্টের একজন বিচারপতি গাড়িতে যেতে যেতে হঠাৎ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকের উপরে রায় দিয়ে চলে গেছেন। আর এইখানে এত বড় ঘটনা হয়েছে কিছু না, বরঞ্চ বেনজির সাহেব পাল্টা সংবাদ সম্মেলন করে নিজেকে ডিফেন্ড করেছেন, মাকিরা ভয়ই পেয়েছে। এবং আমি কোনো কোনো সাংবাদিকদের কাছে শুনেছি তারা জিজ্ঞেস করেছে, আপনি যে এত কিছু বলছেন আপনার উপরে সরকার কোনো ব্যবস্থা করতে পারবে না? উনি তার নিজের বডি ল্যাঙ্গুয়েজে বুঝিয়েছেন কচু করতে পারবে সরকার। আবার গভর্নমেন্ট এখন কি করলো, এখন যেটা হয়েছে সেটা কি, মানে গভর্নমেন্টের ফেসটা এত খারাপ হয়েছে, এই ফেসটা ভালো করবার জন্য একটি তো করতে হবে না, আমরা করছি। আপনি যেমন প্রশ্ন করলেন না, এটা কি তাহলে একটা গণতন্ত্রের চর্চা হলো না, ন্যায় বিচারের বিষয় হলো না? কিসের ন্যায় বিচার হলো? তার নামে তো অজস্র অভিযোগ আছে। যেমন দুদু সাহেব বললেন, মানে আপনার ওই যে কিলিং সহ আপনার আয়নাঘর সমস্ত ব্যাপারে তার নামে অভিযোগ আছে। সেগুলো সব থেকে এসব অভিযোগ তো এখানে নাই। অভিযোগ একটা ওই পত্রিকার রিপোর্টের ভিত্তিতে দুদকের একজন তদন্ত কর্মকর্তা রিপোর্ট দিয়েছেন, তাই এটা হিসাব করালো। আচ্ছা, যে এতগুলো সময় দিলেন, এর মধ্যে পুরো ব্যাংকের টাকাগুলি বাইরে নিয়ে যাননি, তার কোনো গ্যারান্টি আছে নাকি? কেউ বলতে পারবে কোন ব্যাংকে এখন কত টাকা আছে? সেটা গভর্নমেন্ট বলুক না আমাদের কাছে। তার এত টাকার সম্পত্তি আছে, সেই সম্পত্তি ক্রোক করেছি, ব্যাংকগুলো এতগুলো ব্যাংকে এত টাকা আছে, সেটা আমরা জব্দ করেছি, বলেনি তো। আমি আজকে আপনার এখানে টেলিভিশনের কথা বলবার পরে আমি গভর্নমেন্টের কাছে বলছি, আপনাদের যদি ক্ষমতা থাকে, দুদকের যদি ক্ষমতা থাকে, তাহলে এই স্টেটমেন্টটা দেন। আমরা তো অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি স্টেটমেন্ট এখন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানকেও দিতে হচ্ছে, তাহলে আপনার পুলিশের চিফেরটা আমরা বলতে পারছি না কেন? সেটা বলতে তার সমস্যা কি? সো সব কিছু পার্টটার করতে দিয়ে এটা যখন জব্দ হয়ে গেল, মনে করেন ঠিক আছে বাবা, তুই নিয়ে গেছিস, জাগে, আমার কোনো সমস্যা নেই, বিদেশ চলে গেলে যদি কোনোভাবে যেতে পারে, অ্যান্ড হি ক্যান এনজয় হিজ লাইফ। এইটা দিয়ে কোনো কিছু বোঝা যায় না, বরঞ্চ সরকার যে বিপদে পড়েছে সেই বিপদ থেকে বেরিয়ে আসবার চেষ্টা করছে। এবং সরকারের আগে যেরকম যে কোনো কিছু হলে খুব চাপাবাজি করতো না, এইটাই, এবং তারা সব ব্যাখ্যা দিত, পারলে আমেরিকাকে ধুয়ে ফেলতো, স্টেট ডিপার্টমেন্টকে ধুয়ে ফেলতো। এখন এই কাজগুলো করতে পারছে না। আরও একটা ঘটনা আছে যেটা আপনি এখানে উল্লেখ করেন নাই, ডোজারিক যে ভদ্রলোক জাতিসংঘের সেক্রেটারি জেনারেল, তাকে যে প্রশ্ন করেছে ওইখানে, যেহেতু অভিযোগ আছে এবং এখন তো তাদের প্রমাণিত বিষয়, আর্মি চিফ এত বড় দুর্নীতি করেছেন, তার বাহিনীকে দিয়েই তো করেছেন, তাহলে বাহিনীর মধ্যে লোকজন জনগণের ভোটের অধিকার কেড়ে নেবার কাজ করেছে, গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, মৌলিক অধিকার হরণ করেছে, তারা কি পিস মিশনে আসতে পারে? উনি বলেছেন, আমরা দেখছি, উইল বি স্ক্রিনিং। খেয়াল করেন কত ভয়াবহ একটা খবর। আমি তো দেখছি যে বিগ মেসেজ অবশ্যই আছে এবং গভর্নমেন্ট এইটা নিয়ে খুবই চিন্তিতও আছে, যে কারণে গভর্নমেন্ট হয়তো মানে করছে, আঙ্গুলে গুনতেছে সংখ্যা, যে কখন কীভাবে কী করে বেরিয়ে আসা যায়। শেখ হাসিনা আনটিল নাও গত 15 বছরে খুব স্মার্টলি অনেক বড় বড় ক্রাইসিস হ্যান্ডেল করেছেন। অনেকে বলেন যে ওনাকে ইন্টেলিজেন্ট, আমি ইন্টেলিজেন্ট বলি না, আমি ওনাকে কানিং বা স্লাই বলি। মানে হয় কি, ধরেন কোনো কোনো জিনিস আছে আপনি করতে পারেন কিন্তু করবেন না, আপনার বিবেক বাধা দেয়, আপনার নৈতিকতা বাধা দেয়, কিন্তু আপনার নৈতিকতা যদি বাধা না দেয় তো ওটা ডিগ্রাত আপনার কোনো বিষয়ই না। আপনি ক্ষমতার জায়গা থেকে যদি এরকম করতে পারেন, এই রকম দুটো লোককে এতদিন পুষেছেন না জেনে তো না। ওই যে এমপির কথা বললাম যিনি ওইখানে মারা গেছেন, যার নামে একটা ইন্টারপোলের রেড অ্যালার্ট আছে, তাকে আপনি নমিনেশন দিয়েছেন। আপনি এখন বলবেন না, আমরা তো তার জনপ্রিয়তা দেখেছি, আমরা তো তার সম্পর্কে এত খবর টবর জানতাম না। তো দল করেন কি করতে? দলে একটা এমপিকে নমিনেশন দিচ্ছেন, সে লোকটা ভালো না গুন্ডা না লুচ্চা না লুটেরা, জানবেনই না, তারা জানছে না, এবং কীরকম নির্বিবাদে বলে যায় আমরা জানতে পারি না। আমি মনে করি গভর্নমেন্টের পুরা ফেস, তারা যে 7 জানুয়ারির এই প্রহসন করবার পরে একটু কমফোর্টেবল হবে, সেটা আরও বেশি ঝামেলার মধ্যে পড়েছে। এবং লাস্ট একটা পয়েন্ট আমি বলবো, তা হচ্ছে
যে ইকোনমিক ক্রাইসিসে তারা পড়েছে, পার্টিকুলারলি এইবার যেহেতু IMF বলেছে যে এই কিস্তিটা তারা দেবে না, তারা মানে বাজেট সাপোর্ট হিসেবে দেবে না, তাহলে পুরো জুন মাস আপনাকে অপেক্ষা করতে হবে। এই জুন মাসে 1 মাসে আমার ইম্পোর্ট ফাইন্যান্স করতে মিনিমাম 5 বিলিয়ন লাগবে। তার মানে এখন তো রিজার্ভ আপনার 13-এরও নিচে, কথা 1 মাস পরে কতটা যাবে, 8-এ আসবে। চায়নার কাছে আপনি টাকা চাইছেন, ওরা বলছে টাকাটুকু ডলার দিতে পারবো না, ইউয়ানে নাও। এটা নিয়েও গভর্নমেন্ট এখন ফাঁপড়ে আছে, ইউয়ানে নেবে কি নেবে না। ওইখানে তিস্তা নিয়ে গভর্নমেন্ট চায়না এবং ভারতের দড়ি টানানিতে মাঝখানে কষে যাচ্ছে। সব দিক থেকে আমি মনে করি অল দি ইল ওমেন, মানে সব ব্যাড সিমটমগুলো এখন গভর্নমেন্টকে নক করছে। জি, ইকবাল সামান চৌধুরী, যেখানে আগের নিষেধাজ্ঞাগুলো এখনো বহাল আছে, সরকার নানাভাবে চেষ্টা করছে সেগুলো তুলে নেওয়া হোক, আলোচনা করছে, ডোনাল্ড লু এসেও সে বিষয়ে কথা হয়েছে। এখন নতুন করে এই নিষেধাজ্ঞা আসলে সরকার কতটা বিব্রত? তার আগে আমি বসে বসে আমাদের দুদু সাহেব আর মান্না সাহেবের মত প্রকাশ স্বাধীনতাটা শুনলাম। একেবারে একটা সরকার আছে, কিন্তু সেই সরকারকেই ওনারা বলছেন সরকারই নেই। কিন্তু আপনি অথবা আপনার কর্তৃপক্ষ অথবা বাইরে থেকে কেউ কিন্তু এই মত প্রকাশটা বন্ধ করে দেয়নি। তাই যেভাবে বলা হয় মত প্রকাশের স্বাধীনতা নেই, সেটা কতটুকু বাস্তবসম্মত সেটা আমি মনে করি আমাদের সকলেরই বিবেচনা করা দরকার। একটা কথা আছে যে বর্তমান সরকার অনেক এবং অতীতের সরকারের মধ্যে তফাৎ হলো, অতীতের সরকারগুলোর বিরুদ্ধে যখন অভিযোগ আসতো, যখন কোনো সমালোচনা আসতো, তারা কোনোটারই কোনো কিছুর উত্তর দিতেন না এবং কোনো প্রতিক্রিয়াও ব্যক্ত করতেন না এবং কোনো ব্যবস্থাও গ্রহণ করতেন না। কিন্তু বর্তমান সরকারের একটি ভালো দিক হলো যে তারা এই অভিযোগগুলো গ্রহণ করছেন এবং কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু ব্যবস্থাও নিচ্ছেন। যেমন ধরুন, এক সময় সম্রাট মাদক এবং জুয়ার যে সম্রাট, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তার দলের ভিতরে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আজকে যে বেনজির সাহেবের কথা বললেন, আবার আমি মত প্রকাশের কথাতে আসি, যে মিডিয়াতে তার বিরুদ্ধে কথাগুলো আসলো, যদি তিনি সাবেক পুলিশ প্রধান এবং সরকারের অনেক ঘনিষ্ঠ বলেই সবাই জানেন, তার বিরুদ্ধে যখন এই লেখাগুলো আসলো তখন কি সরকার বন্ধ করে দিয়েছে? দেয়নি। কিন্তু যে সাবেক হওয়ার পরে বলা যায় না, থাকা অবস্থায় তো না, মুশকিল। সেটা আরেকটা জিনিস। সাবেক হলেও কিন্তু তারা প্রভাবশালী, অনেক সাবেকের বিরুদ্ধেও কিন্তু কথা বলার থাকলেও কিন্তু কথা বলা হয় না। তো ওনার বিরুদ্ধে বলা হয়েছে, কিন্তু সরকার তো বন্ধ করে দেয়নি। সেই পত্রিকাগুলো বা সেই মিডিয়াগুলো কি বন্ধ করে দিয়েছে? দেয়নি। বেনজির সাহেবের বিরুদ্ধে আজকে দুদকের দাবি অনুযায়ী বা আদালত থেকে ক্রোক পরোয়ানা দেওয়া হয়েছে, সেটাও কি সরকারের একটা অনুমতি ছাড়াই? সেটাও কি সরকারের যদি সেখানে বাধা থাকতো তাহলে কি এই আদালত বা দুদক এটা কাজ করতে পারতেন না। আজকে এখানে প্রশ্ন হলো যে সরকারের সবচেয়ে বড় কথাটি হলো যে অভিযোগ যখন আসে তারা সেটা প্রতিকার করার কিছুটা হলেও চেষ্টা করেন। অতীতে কোনো সরকারগুলো তা করেননি। আজকে দুদু সাহেব একটা কথা বলেছেন, আমাকে ধন্যবাদ দিয়েছেন, যে বর্তমান সরকার সম্পর্কে যদি আমি বলি যে এই সরকার গণতন্ত্র, রাজনীতি সব ধ্বংস করে দিয়েছেন, মত প্রকাশের স্বাধীনতা ধ্বংস করে দিয়েছেন, তাহলে আমার তিনি প্রশংসা করবেন। কিন্তু আমি যদি এখন বলি যে এইগুলো তো শুরু করেছেন আপনারা, তখন কিন্তু আমার বিরুদ্ধে তিনি কথা বলবেন। বর্তমানটি অতীতকেও নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। বাকশালের কথা তিনি বলেছেন, বাকশাল একটি রাজনৈতিক আদর্শ ছিল, সেই আদর্শ বাস্তবায়িত হয়নি, সে নিয়ে আর এখন আমি আলোচনা করব না। কিন্তু সেই বাকশালে তো যোগদান করেছিলেন আপনাদের প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান সাহেব।
তো আজকে বিএনপি কিন্তু অফিসিয়ালি সংবাদ সম্মেলন করে বলেছে এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না, না। পত্রিকাতে ছাপা হয়েছে, পত্রিকাতে ছাপা যে কোন পত্রিকার নামটা একটু সব বললে? পত্রিকায় আছে। না, ওই না, সময় একটু, ওই আমি কোনো সময় সব- পত্রিকায় দেখি নাই। না, ওই সময় সব ইকবাল ভাই, পত্রিকাতে ছাপা হয়েছে। আপনি একটা পত্রিকার নাম বলেন। না, আমি তো একটা পত্রিকা বলবো না, ইত্তেফাক থেকে শুরু করে সংবাদ, ইত্তেফাক, দৈনিক বাংলা, সবগুলোতে ছাপা হয়েছে। তো এখন প্রশ্ন হলো যে আমাদের তো বয়স অতীতকে- আপনার কাছাকাছি। অতীত পার হয়ে গেলে আমরা অতীতকে ভুলে যাই, বর্তমানটাকে নিয়ে আমরা ধরি। আমি একটি কথা বলবো যে অবক্ষয় একদিনে হয় না, অবক্ষয় দীর্ঘদিন থেকে শুরু হয়, একটা জায়গাতে এসে দাঁড়ায়। আজকে যদি আমি বলি যে এই অবক্ষয় সবাই মিলে করেছেন, রাজনীতিবিদরা করেছেন, আমরা সাংবাদিকরা করেছি, পেশাজীবীরা করেছে, সবাই করেছে। যদি এই অবক্ষয় থেকে আজকে যদি আপনি রুখে দাঁড়াতে চান, তাহলে আপনাকে সবাইকে আবার আত্মজিজ্ঞাসা করে আবার ঘুরে দাঁড়াতে হবে। জি। একটা কথা শেষ করি। না, আমি জেনারেল আমার প্রশ্ন ছিল- জি, আজিজ, জি। জেনারেল আজিজ সাহেব, এখন দেখুন আমাদের ফখরুল সাহেব বলেছেন 21 সালে তিনি রিটায়ার করেছেন। 21 সালের আগে আল জাজিরায় স্টোরি বেরিয়েছিল এবং সেই সময় সেই স্টোরি প্রত্যাখ্যান করা হয়েছে, তার উত্তরও দেওয়া হয়েছে। 21-এর পরে আজকে 3 বছর পরে কি কারণের জন্য হঠাৎ করে তাকে স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা দিয়ে কেন তাকে এই কথাটি বলা হলো? সেটাই তো আমরা জানতে চাই কি কারণে। সেটাই উনি বলেছেন এর পিছনে একটা মেসেজ আছে। সেই মেসেজটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের নির্বাচনের আগে তারা যে কাজগুলো করার চেষ্টা করেছেন, সেই কাজগুলো থেকে এখনও তারা সরে যাননি। তারা বাংলাদেশের উপরে বিভিন্নভাবে, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে তারা তাদের যে অঙ্ক, সে অঙ্কগুলো তারা করার চেষ্টা করছেন। নাহলে 3 বছর আগে আরেকটা কথা আমি এখানে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে তিনি দুর্নীতি করেছেন, বাংলাদেশে তিনি পরিবারতন্ত্র করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের তো কোনো ক্ষতি করেননি। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে মানে ইয়ে করে ঘোষণা দিয়ে কেন তার বিরুদ্ধে এই তাকে ভিসা দেবেন না, তার পরিবারের লোকদেরকে ভিসা দেবেন না, জানিয়ে দিলে হতো যে ভিসার জন্য যখন অ্যাপ্লাই করবে তারটা রিজেক্ট করে দেবে। কিন্তু তারটা ঘোষণা কেন দেওয়া হলো এবং এই ঘোষণা দেওয়ার পিছনে কতগুলো কাজ আছে। তার সাথে সাথে এই ঘোষণার পরপরে ডয়শে বিলাতে নিউজ বেরিয়েছে, সেই নিউজগুলো আরেকটি কথা আমি এখানে বলতে চাই, ওনারা বলেছেন যে তিনি সেনাপ্রধান হিসেবে তার বিরুদ্ধে যে কর্মকাণ্ডগুলো এবং সেই সময় তিনি সেনাবাহিনীকে যেভাবে, আমি এর প্রতিবাদ করি, সেনাবাহিনীকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি। সেনাবাহিনী সরকারের মানে রাষ্ট্রের হিসেবে তারা কাজ করেছে এবং অত্যন্ত যাকে বলে দেশপ্রেমিক হিসেবে তারা কাজ করেছে। আজকে এক সেনাপ্রধানের নামকে কেন্দ্র করে যদি সেনাবাহিনীর উপরে যদি একটা কলঙ্ক আনার চেষ্টা করা হয়, তা আমি মনে করি যে এটা শুধু আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, সমগ্র বাংলাদেশের উপরে এবং আমাদের ব্যক্তির দোষ কখনোই ব্যক্তির দোষের উপরে তো একটা প্রতিষ্ঠানকে তো আপনি দোষী সাব্যস্ত করতে পারেন না। শামসুজ্জামান দুদু, আমরা নতুন একটি বিষয়ে কথা বলতে চাই। 6ষ্ঠ উপজেলা নির্বাচন দ্বিতীয় ধাপ হয়ে গেল এবং সেখানে 30% ভোট পড়েছে, যেটি বলছে নির্বাচন কমিশন। তো উপস্থিতি যাই হোক, আরও উপস্থিতি বাড়তো, কিন্তু আপনাদের এবং কিছু কিছু বুদ্ধিজীবীদের লাগাতার অপপ্রচারের কারণে এটা হচ্ছে না, এটা অভিযোগ করা হচ্ছে। তার আগে আমি শহীদ জিয়া রহমানের বাকশালের মেম্বারশিপের প্রশ্নটা ক্লিয়ার করি। আমার ইকবাল ভাই একটা পণ্ডিত তুল্য সাংবাদিক, মানে আমার জানার জন্যই তাকে প্রশ্নটা, আমি এটা সাধারণত করি না, মানে কেউ কথা বললে আমি তার ভিতরে ঢুকি না, যে কোন পত্রিকা। আমি জানতে চাইছিলাম যে সেই পত্রিকাটা আমি দেখতে পারতাম। সব পত্রিকা বললো তো আমি এর আগেও এই অভিযোগ তারা করছে, কারণ এই অপকর্মের সঙ্গে শহীদ জিয়ার নামটা জড়াতে পারলে অপকর্মটা ভালো, এটা যেহেতু শহীদ জিয়া ভালো সেই জন্য ওর সঙ্গে জড়াতে চায়। আমি ওই অপকর্মে আছে কিনা মেম্বারশিপটা এটা দেখতে চাইছি, কোনো জায়গায় পাই নাই, এই জন্য আমি একটু ওনাকে বাধাইছিলাম। গঠনতন্ত্র আছে আমার কাছে বাকশালের, সেখানে চাকরিজীবীরা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধানরাই শুধুমাত্র, যেমন মুখ্য সচিব, জয়েন্ট সেক্রেটারি কিন্তু মেম্বার হতে পারবে না,
সেনাপ্রধান হতে পারবেন। প্রাথমিকভাবে এটাই গঠনতন্ত্রে বলা হয়েছিল। জিয়া রহমান ওটা থাকে না। বাকশালের আগ পর্যন্ত শহীদ জিয়া রহমান মানে মুক্তিযুদ্ধের ঘোষণা, রণাঙ্গনে মুক্তিযুদ্ধ, এইগুলোর সঙ্গে তিনি যুক্ত ছিলেন। রাজনীতিতে ওনার কোনো ভূমিকা ছিল না। যাই হোক, আমি কেন তার বিষয়টা বলছি যে যখন অপকর্মের সঙ্গেও তাকে জড়ানো যায়, যেহেতু আমি তার দল করি, সেই জিনিসটা আমাকে একটু ক্লিয়ার হওয়ার জন্য একটু জানা। যাই হোক, আপনি যে প্রশ্নটা করলেন ভুলে গেছে, নির্বাচনটা বলে আসলে দেশে কিছু নাই। এই যে অপপ্রচারের কথা না মানে নেই। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা মান্না ভাই বললেন, যে এই যে একজন সংসদ সদস্য যে মানে খণ্ডিত, মানে চাকা করা হয়েছে, এটা পত্রিকাতে আসছে। আমাদের হারুন সাহেবই বলছেন যে হাড় থেকে মাংস আলাদা করা হয়েছে। মানে এটা খুব নির্দয় একটা ভয়ঙ্কর ব্যাপার। তো সংসদ সদস্য মানে এটা খুব বরণীয়, স্মরণীয়, ব্যক্তিত্ববান, আদর্শিক, এরাই তো সংসদ সদস্য হয়। এখন যে কথাগুলো আসছে, মানে এই সঙ্গে সঙ্গে পুরা দেশের রাজনীতিটা মানে কোন জায়গাটায় যাচ্ছে, এবং এই রাজনীতিটা কে করলো? এই রাজনীতিটা এই জায়গাটায় যে তিনি জনপ্রিয়, আরে সে রেড অ্যালার্টের মধ্যে রয়েছে। সারা বিশ্বে যেখানে তাকে পাওয়া যাবে তাকে গ্রেপ্তার করা হবে। তো এরকম একজন ব্যক্তি যার চোরা কারফির সঙ্গে সম্পর্ক, চোরা চালানির সঙ্গে সম্পর্ক, খুনের সঙ্গে সম্পর্ক, এটা জানে না। মানে সরকারি দলের, আমি যতটুকু জানি, নিজস্ব মাধ্যমে শুধু না, বিভিন্ন সরকারি মাধ্যমেও এই ব্যক্তিগত ঘটনাগুলো নিয়ে আসা হয়। ঝিনেদায় তার সম্বন্ধে জানে না এমন কোনো ব্যক্তি নেই। আমার প্রশ্নটা এই জন্যে যে এই জায়গায় রাজনীতিটা চলে গেছে। জাতীয় সংসদে যখন 7 জানুয়ারি নির্বাচন হয়েছে, মনে হতে পারে যে আমি 3 বার হচ্ছি, 4 বার হচ্ছি, তো রাজনীতিটা কোন জায়গায় গেছে? প্রতিষ্ঠান হিসাবে আপনার নির্বাচন কমিশন, সরকারি দল, সচিবালয়, তারপর আইন শৃঙ্খলা বাহিনী, সবকিছু তো জড়িয়ে গেছে। এই যেমন বেনজির সাহেব, সরকার তার জানতো না, সরকার অনুমতি দিছে বলেই ওই পত্রিকায় লিখতে পারছে, এটা বাহাদুরি না। সরকারের সাহস হয় নাই তাকে তদন্তে যাওয়ার। আপনি লক্ষ্য করছেন? মানে একটু চুরি করে তুই লেখ এরকম ব্যাপারটা। তো বিষয়টাই যেমন আজিজ সাহেবের ব্যাপারটা, আমেরিকা বলবে কেন? এখানে NSI, তারপরে DGDFI, SB, সরকারি প্রতিষ্ঠান আছে, তো গোয়েন্দা সংস্থা আছে না, কিছু জানে না। আর আপনি বললে পরে টোটাল সেনাবাহিনী জড়িয়ে যাচ্ছে বলে আপনি এক ধরনের আবহাওয়া সৃষ্টি করলেন, এটা খুব খারাপ। আমি তো মনে হচ্ছে আজিজ সাহেবের এই ঘটনায় টোটাল সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসাবে এটা প্রশ্নের মুখে পড়ে গেছে। এটা অতি বিলম্বে সরকারকে স্পষ্ট করতে হবে যে তিনি এই দোষে কলঙ্কিত কিনা। এটা অতি শীঘ্রই করতে হবে। এই কারণে তিনি এমন কোনো মানে একটা সিপাহী না, তো সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান, সেই হিসাবে টোটাল জাতি এখন কিন্তু প্রশ্নের মুখে পড়ে। ওদিকে জাতিসংঘের এখন তো সেনাবাহিনী কোন জায়গায়, যেটা কি ওই ভদ্রলোকের নাম ডোজারি, মানে বিষয়টা কোন দিকে মন নিচ্ছে? এমন না যে আমাদের কোনো মানে ব্যক্তি বলেছে এই কথা। যদি সত্যি এই ঘটনাটা ওই দিকে মন নেয়, তাহলে কোন জায়গায় যাবে? সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে নির্বাচনের ফিরে আসা, অনতিবিলম্বে সরকারের এই দিকে নজর দেওয়া, আর না হলে পরে আমরা একটা ভালো দিকে যাচ্ছে না, খারাপের দিকে যাচ্ছে। ফখরুল ইমাম, নির্বাচন ব্যবস্থাটা আসলে কি প্রশ্নবিদ্ধ কিনা? এই যে নির্বাচনে আসলে অনেকগুলো রাজনৈতিক দল অংশ না নেয়া, বা নির্বাচনের ভোট যে 30% যেটা নির্বাচন কমিশন বলছে, এই বিষয়গুলো আসলে ইঙ্গিত কি করে? দেখেন, সব জিনিসই কিন্তু মাপকাঠি অনেক নিচে নেমে গেছে, অনেক নিচে নেমে গেছে। কিছুক্ষণ আগে বললেন আর্টিকেল 9-এর কথা বললেন, 19-এর কথা বললেন, সেখানে বাংলাদেশের পজিশন নিচে নেমেছে 106 না কত বললেন আপনি। সুতরাং এইখানে নির্বাচনটা
আপনি দেখেন নির্বাচনে ইনক্লুসিভ নির্বাচন আমরা পাই নাই, মানে সবার সম্মিলিতভাবে ইনক্লুসিভ নির্বাচন না হওয়ার ফলে হয়েছে কি, একদলীয় নির্বাচনটা জাতীয় পার্টি জয়েন করেছে সেটা আলাদা কথা, একদলীয় নির্বাচন করতে যে সংবিধানের মধ্যে যেটা আছে, যেমন আমাদের সংবিধান কিন্তু ব্যক্তিকে প্রাধান্য দেয়নি, দলকে প্রাধান্য দিয়েছে। এই দলের যখন নমিনেশন সিস্টেমটা করছি যে আমরা চুজ করব যে ওই এলাকায় 5টা লোক ভালো আছে, তার মধ্যে পার্লামেন্টে যাওয়ার যোগ্যতা কার আছে। কেউ তো মেম্বারশিপ করবে, কেউ ইউনিয়ন চেয়ারম্যান করবে, কেউ দলীয় রাজনীতি করবে। এই জন্যই তো নমিনেশন সিস্টেমটা, এই সিস্টেমটা গত জানুয়ারি 7 তারিখে সিস্টেমটা আমরা ধরে রাখতে পারি নাই। আমরা যাদের নমিনেশন দিয়েছি তারপর আবার অ্যালাউ করেছি আপনার স্বতন্ত্র হিসাবে, এবং তাদেরকে কোনো শাস্তিযোগ্য অপরাধ থাকা সত্ত্বেও তাদেরকে এটা করা হয়নি। তাতে হয়েছে কি, এই যে এরকম এই যে আজকে যেটা বললাম মাপকাঠি, যে আজকে যদি আগের মতো আপনি সমস্ত জিনিসের মাপকাঠিটা যদি স্ক্রিনিংটা বজায় রাখতে পারতেন, তাহলে কিন্তু এরা এমপি হইতে পারতো না। এমপি হওয়ার যোগ্যতা সম্পূর্ণ লোকই এমপি হইতো। আজকে স্ক্রিনিং তো সব জায়গায় আছে। আপনি যখন আপনি সিভিল সার্ভিসে ঢোকেন স্ক্রিনিং আছে, পুলিশে ঢোকেন স্ক্রিনিং আছে, আপনি যে কোনো সরকারি চাকরিতে ঢোকেন স্ক্রিনিং আছে, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক স্ক্রিনিং আছে। এবং পলিটিক্সের একটা স্ক্রিনিং ছিল, সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে। ঠিক এটা গণমাধ্যমেও হয়েছে। জি, গণমাধ্যমে স্ক্রিনিংটা হয়েছে। কিছুক্ষণ আগে আমি শুনলাম এই আমাদের ইকবাল হাসান উনি বললেন যে গণমাধ্যমে যারা মালিকানা, এটা আমার মাথায় আসে নাই। মালিকানাও কি আপনার যারা মালিক তারাও কি চাপ দেয় যে তুমি এই কথাটা বলতে পারবে না, এরকম কি সিচুয়েশন এখন আছে? এটা আমার জানা ছিল না আগে, যে মালিকানা থাকলে কালো টাকার মালিক যদি আপনার এই একটা গণমাধ্যমের হয়, নিয়ন্ত্রক হয়, সেও কি আপনাকে ওই সত্য কথা বলার ক্ষেত্রে চাপ দিতে পারে? এটা আমার ধারণা নেই, আজকে শুনলাম। মাহমুদুর রহমান মান্না, স্থানীয় সরকার নির্বাচনের কথা হচ্ছিল। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, গণতান্ত্রিক চর্চা যদি ব্যাহত হয়, ভোটার উপস্থিতি কম থাকে, নির্বাচন নিয়ে প্রশ্ন হয়, এর কোনো দায় কি বিরোধীদের উপর পড়ে না? না, খুব স্ট্রেট আমি বলছি না। আপনি ভোট দিচ্ছেন না, সে দায় বিরোধীর উপর পড়বে কিভাবে? তারপর যাচ্ছেনই না, কিভাবে যাবো? যাওয়ার জন্য মানে ওই যে আছে না, বককে দাওয়াত করেছে, তারপরে একটা বিরাট পাতিলের মধ্যে, একটা বিরাট প্লেটের মধ্যে খাবার দিয়েছে, আর শিয়াল যখন গেছে তখন ওকে একটা কলসির মধ্যে দিয়েছে, ও গলায় ঢুকাতে পারে না। তো ভোট তো এরকম হচ্ছে, আপনি যেতে পারছেন না, দ্যাট ইজ দি রিয়েলিটি। আপনি যাওয়ার মতো কোনো পরিবেশ রাখেন নাই। 2018-তে আমরা সবাই মিলে গেছিলাম, সেই ভোট একটু আগে ইকবাল ভাই বললেন না, আর্মি এজ এন ইনস্টিটিউশনকে কি দায়ী করা যায়? আমরা তো আর্মি কেন, পুলিশকেও এজ এন ইনস্টিটিউশন দায়ী করতে চাই না, কিন্তু প্রত্যেকের তো পাওয়ার, ফাংশন, রেসপন্সিবিলিটি ডিফাইন করা আছে। কী করেছে আর্মি? চুপচাপ ইয়ে করেছিল। আমি আমার এলাকায় ভোট করবার সময় যখন এইসব ঘটনা ঘটছে, তাদের কাছে যাওয়ার পরে তারা বলেছেন আমাদের কিছু করবার নেই, আমাদেরকে একটা অর্ডার না দিলে আমরা এই ক্যাম্প থেকে দৌড়বো না। তারা বড়দের বাইরে একটা ঘুরে তারপরে চলে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, আজিজ সাহেব কি একলা করেছেন কাজ? একলা নিশ্চয়ই তিনি ব্যালট বাক্স সিল মারেননি বা অন্য কিছু করেনি বা মানুষের অধিকার চিন্তাই করেন নাই, উনি তার ইনস্টিটিউশনের মাধ্যমে করেছেন। এই জন্যই প্রশ্নটা আসছে। এই সমস্ত অ্যানালিসিসের প্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে ইনস্টিটিউশন হিসেবে আর্মি ক্ষতিগ্রস্ত হয়েছে, ইনস্টিটিউশন হিসেবে পুলিশ কোয়েশ্চেনের মধ্যে পড়েছে। এইটা জাতিসংঘে প্রশ্ন তোলা হয়েছে, যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, তারা পিস মিশনে আসতে পারে কিনা, এবং উনি বলেছেন আমরা এটা স্ক্রিনিং করব। আপনি তারপরে যদি বলেন এর মধ্যে বিরোধী দলের দায়িত্ব, বিরোধী দলের কী দায়িত্ব আছে আমাকে জাস্ট বোঝান। আমরা ভোট করতে গেছি, আমি আমার এলাকায় যেমন জাস্ট 3 দিন আগে আমি যেখানে ছিলাম, চতুর্দিক দিয়ে পুলিশ বিজেপি ঘেরাও করে গেছে, বাইরে থেকে কোনো মানুষ ঢুকতে পারে নাই, আমি বাইরে যেতে পারিনি। এই ভোটটা যে ঠিক মতো হলো না, তার জন্য মাহমুদুর রহমান মান্না আপনিও দাঁড়িয়েছেন। এটা ফাজলামি করা যায়, গায়ের জোরে করা যায়, সেটা করেছেন, তার বাইরে কিছু নেই। ইকবাল সুবহান চৌধুরী, পরিবেশের কথা সবসময় বলা হয় যে পরিবেশ নাই, লেভেল প্লেইং ফিল্ড থাকে না, গায়ের জোরে করা হয়। আমি তো আবার বলতে চাই যে পরিবেশ তো একা যেমন নষ্ট করা যায় না, আবার পরিবেশ সবার সার্বিক উদ্যোগ ছাড়া পরিবেশকে ভালোও করা যাবে না। আজকে আমরা রাজনীতিতে আমাদের যে অবক্ষয় হয়েছে দিন দিন বিভিন্নভাবে,
না, যারা ক্ষমতার বাইরে রয়েছে তাদের কি এখানে করার আছে? ক্ষমতার বাইরে যদি থাকেন আপনি তো রাজনীতি করছেন, ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছেন। আপনি সরকার পতনের এই আন্দোলন করেছেন, আপনি সরকারের সমালোচনা করেছেন, সবই তো করেছেন আপনি রাজনীতির অঙ্গন থেকেই। এখন প্রশ্ন হলো, আপনি সরকার পতনের আন্দোলনে সফল হননি, আপনি সরকার পতনের আন্দোলনের জন্য যে কাজগুলো করেছেন সেখানে আপনি সফল হননি, নির্বাচন বয়কট করেছেন। এমনকি আজকে দেখুন তাদের বিএনপির প্রায় 250-300 তৃণমূলে যারা চেয়ারম্যান বা ইত্যাদিতে দাঁড়িয়েছিল তাদেরকে বহিষ্কার করেছে এবং তাদের মধ্যে কয়েকজন নির্বাচিতও হয়েছেন। এখন প্রশ্নটা হলো যে আপনি এই নির্বাচনকে তো শুধুমাত্র সরকার যদি নির্বাচনকে নিয়ন্ত্রণ করে যদি প্রশ্নবিদ্ধ করে থাকে, আপনিও তো এই নির্বাচনকে বর্জনের মধ্য দিয়ে আপনি নির্বাচনকে অগ্রহণযোগ্য করে তুলছেন জনগণের কাছে, এবং জনগণ আজকে সেই কারণের জন্য নির্বাচন বিমুখ হয়ে উঠছে। এবং এইখানে আমি বলতে চাই, ভারতের দিকে তাকিয়ে দেখুন, আজকে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছিল, আপনার রাহুল গান্ধীকে বিভিন্নভাবে তাকে তার সদস্যপদ বাতিল করা হয়েছে, কিন্তু সেখানে কিন্তু আজকে বিরোধী দল তারা কিন্তু তাদের আন্দোলনও যেমনভাবে আছে, নির্বাচনেও তারা অংশগ্রহণ করছে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা না করলেই নয়। শামসুজ্জামান দুদু আপনার কাছে আলোচনা করতে চাই, যদিও আলোচনার এর মধ্যে আপনি কিছুটা করেছেন অর্থনৈতিক অবস্থাটা নিয়ে। সিপিডি বলছে যে দুর্বল ব্যাংকের সঙ্গে একটা ভালো ব্যাংক যখন এক হয় তখন এটা কেমন বিষয় হচ্ছে, এবং ভালো ব্যাংকটা খারাপ হয়ে যাবে কি না, এটা কি পুরস্কার নাকি তিরস্কার, এবং এই অবস্থাটা যদি থাকে সেক্ষেত্রে ভবিষ্যতে ব্যাংকিং খাত অর্থনৈতিক যে অবকাঠামোগুলো সেটা ভেঙে পড়ে কিনা, এটা তাদের প্রশ্ন। আসলে প্রশ্নের কিছু নেই, সিপিডি পরিষ্কার করেই বলছে সেটা যে টোটালটাই ধ্বংসের, ভেঙে পড়া বলতে যেটা বোঝায়, এই ব্যাংক তো একদিনে এই পরিস্থিতিতে যায় নাই। তো এটা মানে বাংলাদেশ ব্যাংক সম্বন্ধে যেসব কথাটা সাবেক এক গভর্নর বলছে যে এটা একটা সমবায় সমিতিতে রূপান্তরিত হয়েছে, মানে আজকে আমি পত্রিকাতে দেখলাম। তো এটা যে তদারকি যে ভূমিকাটা, এটা থাকলে হ্যাঁ, মানে একটা অনিয়ম হয়েছে, তাৎক্ষণিক ব্যবস্থা হলে এই ব্যাংকটা তো রক্ষা করা যেত। এই যে আমাদের এখন যে পদ্মা ব্যাংক, তার আগে তো এটা বোধহয় ফার্মার্স ব্যাংক ছিল, তো এর পিছনে যিনি ছিলেন বা কর্মকর্তারা, তো ওই যে ফার্মার্স ব্যাংকটা কেন পদ্মা ব্যাংকে কি আমাকে রক্ষা করতে হবে? সমস্ত সরকারি প্রতিষ্ঠান সেখানে গিয়ে আপনার বিনিয়োগ করতে বাধ্য করা হয়েছে, ওই প্রতিষ্ঠানগুলো টাকা হারালো। তো ওই লোকটা জেলে থাকার কথা, যে উদ্যোক্তা তার কমপক্ষে জেলে থাকার কথা, বিচার হওয়ার কথা, কিন্তু তারা শুধু বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে না। এই সমস্ত লুটপাটের কারণ ওই সব প্রতিষ্ঠান, মানে ওই 8টা-10টা ব্যাংক যে আজকে খারাপ। সরকার সরাসরি মানে তদারকি বা ভালো সিস্টেমের পক্ষে না, কি করে লুটপাটদের কারীদেরকে আরো বেশি সুযোগ করে দেওয়া যায় সেই পক্ষে কাজ করছে বলে আমার ধারণা। ফখরুল ইমাম, বাংলাদেশ ব্যাংকের কথাটি আসছে, এর আগে আপনিও বলছিলেন, আসলে বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকাটা এটা কিভাবে দেখছেন? এটা বলা খুব দুরূহ ব্যাপার, কারণ ব্যাপারটা হলো যে আপনি বাংলাদেশ ব্যাংকে একটু পরে বলছি, অফশোর ব্যাংকিং কথার নাম শুনেছেন না? অফশোর ব্যাংকিং, আমাদের দেশে ডলার নিয়ে আমরা বিদেশে ব্যবসা করব এবং সেই লাভটা ডলারে এনে আমি দিব, সেখানেও দেখা যাচ্ছে $5.6 বিলিয়ন আমরা আনতে পারি নাই। আমরা বাংলাদেশ ব্যাংক রিকনসিলিয়েশন করে এনবিআর এর সঙ্গে, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কত ডলার হয়েছে, এই রিকনসিলিয়েশনে একটি বিরাট ফাঁক। বাংলাদেশ যেটা ব্যাংক বলে এনবিআর সাথে স্বীকার করে না। এই যে ফাঁকগুলো আছে, এক্সপোর্টাররা সুবিধাজনকভাবে অনেক ডলার বাইরে রেখে দিচ্ছে, তারা আনে নাই। আচ্ছা, এগুলোর পরে হয়েছে কি, বাংলাদেশ ব্যাংক যেমন ধরেন ঋণ খেলাপি, এটা একটু বড় সমস্যা। এই ঋণ খেলাপি 3,00,000 কোটি টাকার উপরে আছে। যখনই ঋণ খেলাপির কথা আসে, যে তখন বলে কি যে আপনি আগে ছিল 50% জমা দিয়ে আপনাকে দরখাস্ত করতে হবে, নামাইতে নামাইতে 2% আসছে, যে 2% দিলেই আপনি ঋণ খেলাপি আর থাকবেন না, এবং পরবর্তী পর্যায়ে ঋণ খেলাপি থাকার অবস্থায় আপনি ঋণ পেতে পারেন। তো এই জিনিসগুলো যেগুলো হয়েছে, এগুলো তো ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, তো ব্যাংক একটা আর্থিক প্রতিষ্ঠান, আরেকটা আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে ক্যাপিটাল মার্কেট, স্টক এক্সচেঞ্জ।
এই দুটো প্রতিষ্ঠানই ধ্বংস হয়ে ডক্টর গেছে। জি মাহমুদুর রহমান মান্না, এর আগে বিভিন্ন সময় আপনারা সেমিনারে, টক শোতে বিভিন্ন সময় নাম ধরে ধরে বিভিন্ন ব্যক্তি এবং গোষ্ঠীর কথা বলেছেন, কিন্তু ব্যবস্থা কি শেষ পর্যন্ত নেওয়া গেছে বা নিয়েছে সরকার? আমাকে জিজ্ঞেস করছেন, জি কোনো মন্ত্রীকে ডেকে জিজ্ঞেস করেন ব্যবস্থা নেওয়া গেছে মানে কি? এটা তো একদম ডকুমেন্টেড বিষয়। ধরেন এস আলম, আমি আবার বলছি, ওনার 1 বিলিয়ন বাইরে গেছে এবং এইটা কিভাবে গেল সেটা দুদক জানে না। দুদক ব্যাংকে জিজ্ঞেস করেছে এটা কি ইনস্টিটিউশন, ব্যাংকিং ইনস্টিটিউশনে গেছে, বলেছে না। তার মানে এই অর্থটা পাচার হয়েছে। তার উপরে দুদক ইনভেস্টিগেট করতে বলেছে, কোর্ট রায় দিয়েছে ইনভেস্টিগেশন বন্ধ করতে। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এটা বন্ধ করতে পেরেছেন, আরে ভাবি গিয়ে মারামারি করবো নাকি, আমি কোন জায়গায় আটকাবো এটা বলেন না। এই যে মানে অর্থ পাচারে বিরোধী দল বা কোনো একজন ইন্ডিভিজুয়াল কী করতে পারে, আনটিল অ্যান্ড আনলেস আপনি ইনস্টিটিউশনকে কাজে না লাগান, সে তো এরকম হবেই। এবং এইরকম অন্যদের কথা বলি, আপনি ডক্টর ইউনূসকে 14 বার করে আসামি করে ডেকে নিয়ে যাচ্ছেন, পারলে দু পেটে গলার মধ্যে কী বলে কোমরের মধ্যে দড়ি বেঁধে নিয়ে যেতেন। কিন্তু আমাদের এইখানে জাস্ট 6 বছর আগে আপনারা কয়জন সামিটের নাম জানতেন এত বেশি? সেই সামিট এখন সিঙ্গাপুরে মশহুর। কীরকম করে হলো? কোনো রকম ইনভেস্টিগেশন নাই। প্রতিদিন পত্রিকার মধ্যে আপনি, বিশেষ করে আমি প্রথম আলো পড়ি, 3 পেজ নাম্বার পেজে ডায়রি দেবে তার আগে এত সম্পত্তি ছিল, এখন 10 গুণ বেশি হয়ে এত হয়েছে, কোনো হিসাব নেই। এগুলো তারা যে অ্যাসেট লায়াবিলিটি স্টেটমেন্ট দিচ্ছে তার মধ্যে পাওয়া যাচ্ছে। কি করছে গভর্নমেন্ট? কি করছে কিচ্ছু করছে জি না তো। ইকবাল সালমান চৌধুরী, একবারে এক কথা আপনার কাছে জানতে চাই যে কি করছে গভর্নমেন্ট? সরকারের কি সদিচ্ছার কোনো অভাব আছে কিনা? না, সরকার শুধু একা তো সব কিছু করবেন না, সেই জন্য সার্বিক একটা পরিবেশ, আমি আবার বলতে চাই, সে পরিবেশটা কি, যে আমাদের সকলকেই স্বীকার করতে হবে যে আমাদের দীর্ঘদিনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা ইনস্টিটিউশনগুলোকে আমরা ধ্বংসের দিকে নিয়ে গিয়েছি বা কাজ করতে দেইনি। এটা শুধু বর্তমান সরকার নয়, অতীতের সরকার, এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীতেও যারা সরকারে আসবেন তারাও এই একই কাজগুলো করবেন। তাই একটি জায়গাতে এসে আমাদেরকে একমত হতে হবে যে এখন অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে, দায়বদ্ধতা আনতে হবে, আমাদেরকে গুড গভর্নেন্স করতে হবে, আমাদেরকে যাকে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা আনতে হবে। যেমন ধরেন বাংলাদেশ ব্যাংক আজকে একটি নিয়ন্ত্রক সংস্থা, সেই নিয়ন্ত্রক সংস্থা যদি আপনার তার দায়িত্ব পালন না করেন তাহলে ব্যাংকগুলোর একই অবস্থা হবে। আপনার আমাদের ফখরুল সাহেব বললেন যে আমাদের যে স্টকের যে নিয়ন্ত্রক সংস্থা, তারা যদি সেখানে যদি নিয়ন্ত্রকের ভূমিকা পালন না করে তারা যদি কাউকে প্রশ্রয় দেয় অথবা কারো দিকে না তাকিয়ে থাকে, তাহলে কিন্তু ভুক্তভোগী হবে কারা? যারা সেখানে যারা বিনিয়োগ করে, যারা এই স্টকে মার্কেটে যারা কাজ করে, তারা চিৎকার করবে, কিন্তু কিছুই হবে না। তাই আমি মনে করি একটি জায়গাতে এসে আমাদের আজকে বুঝতে হবে যে আমরা বুঝতে পারছি যে কিছু কোণে মেঘ জমেছে, তো সেই মেঘ যখন আমাদেরকে পুরো গ্রাস যেন না করতে পারে, আমরা যেন সবাই মিলে দল মত নির্বিশেষে আমরা যেন একে অন্যকে ব্লেম না করে আমরা যেন দল মত নির্বিশেষে আমরা যেন দাঁড়াতে পারি দেশকে বাঁচানোর জন্য, ভবিষ্যৎকে বাঁচানোর জন্য। অসংখ্য ধন্যবাদ ইকবাল সালমান চৌধুরী, সেই সঙ্গে ধন্যবাদ ফখরুল ইমাম, শামসুজ্জামান দুদু এবং মাহমুদুর রহমান মান্না। আপনাকেও সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন, বিএসআরএম গণতন্ত্র এখন দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।